সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করছে। চোখ দিয়ে টুপটাপ করে পানি গলা বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না, খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে। তাই সাথীকে হেঁচকে টান দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়ে বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজে ফেলছে। পাগলিটারও শক্ত করে জড়িয়ে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শিগগিরই আমরা বিয়ে করছি, মীরাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথী ডিভোর্সের কথা শুনে আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টা ভেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। কাছে গিয়ে দেখি মীরা ছোট বাচ্চার মতো কাঁদছে আর কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে গিয়ে যেতেই মীরার দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না, তুমি আমায় ভালোবাসো না। কখনো কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কীরকমভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিয়েছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? এদিকে মীরার কথা শুনে সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে, সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করছেন বলে ছোট ছোট বাচ্চার মতো কাঁদতেছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখানকার যুগে এমন মেয়েও পাওয়া যায়? তারপর আমি সবার কাছ থেকে মীরাকে নিয়ে বাইকে উঠতেই মীরা শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তারপর মীরাকে নিয়ে বাসায় আসার পর মাকে কান্না করে করে সব বলল। এদিকে রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। তারপর দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আড্ডা দেওয়া শেষ করে রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5বার ফোন দিয়েছে। অন্যদিকে মীরার নাম্বার থেকে 100বার ফোন এসেছে। তখন তাড়াহুড়া করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরে নতুন বউ রেখে বাইরে কোন ছেলে থাকে? আর যদি এমনই হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। তখন আমি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মীরা আমাকে ডাকছে। এই, ডাকতেছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে, তাই না? এই নাও, হা করো, আমি খাইয়ে দিই। মীরা কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিলেই একটা থাপড় বসিয়ে দিলাম। সাথে সাথে খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তারপর বললাম, এই তুই কী চাস? আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করছিস? আমি তোকে এই মাসেই ডিভোর্স দেব, একদমই কথাটা বলে নিলাম। তাকে দেখলাম মীরার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জানো, তোমার সাথে খাবো বলে আমি এখনও খাইনি, ক্ষমা করে দিও প্লিজ। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি আমি, তাই মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের মা বাবা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম, আর কিছুই না। এতিম হয়ে জন্ম নিলেও সম্পত্তির প্রতি কোনো মোহ নেই আমার। আমি মীরা দিকে চেয়ে দেখি মীরা কাঁদছে, চোখগুলি লাল হয়ে গেছে। নেকাকানা দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দুনোয় দেখতে মন চাচ্ছে না মীরাকে। এই এতিম মেয়েটার জন্য আজ সাথী মরতে বসেছিল। এই, তুই এখানে কাঁদবি না প্লিজ। তোর অলক্ষণী চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে মীরা সুন্দর করে উজু করে শ্বশুরে দেওয়া কোরআন পরে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল। ফরজের নামাজে আজান শুনে ঘুম ভাঙতেই আমি অবাক হলাম। মীরা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাষে ধাক্কা দিয়ে ফেলে দিই। এই কী হচ্ছে, ওঠো, আর একটু ঘুমাই। এই বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ করে চিল্লানি দিয়ে উঠল মীরা। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরার মা, তোমার কি হয়েছে? খুঁড়ে খুঁড়ে হাঁটছো কেন মা?
আম্মু রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছে। কথাটা বড় করুণভাবে আমার দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। তারপরেও আমি কিছু বললাম না। পরের দিন বাবা আমাকে আর মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সাথে জানবে আমি হানিমুন করতে যাচ্ছি। মীরার সাথে কিন্তু নয়, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছন দিকে তাকাতে দেখি মেয়েরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছনে তাকিয়ে দেখি মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এমন একটা ওড়না গলায় পড়েছে। এটা দেখার সাথে সাথেই বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মীরাকে একটা থাপড় দিয়ে দিলাম। মীরা, কি করছো এসব? দেখছেন না কি করছি? আমি ছোট বলে এতিম বলে কারো ভালোবাসা পাবো না। বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়। আর আপনি বিয়ের পর অধিকার তো দূরের কথা, একটি রাত আপনার বুকে ঘুমাতে দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে। কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। মীরা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। প্লিজ মীরা, বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়, চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করবো আমরা। তারপর মীরা আর কিচ্ছু বলো না। এদিকে মীরার এসব কাণ্ড কারখানার সব সাথীকে বললাম। সাথী বলো কোনো চিন্তা না করতে। অবশ্যই আমাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। কক্সবাজার আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছি। তখন হঠাৎ সাথীর ফোন। ফোন ধরতে সাথী বলল পাশের রুমে এসো। এদিকে আমি পাশের রুমে যেতেই সাথে 7 আপের সাথে কী যেন মিশিয়ে দিয়ে খেতে বলো। আমি কিছু না মনে করেই খেলাম। আর এগুলো খাওয়ার সাথে সাথেই আমার কেমন যেন একটা নেশা নেশা লাগছে। আমার সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তখন আমি নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথে ওই রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়ে মিলানোর আগেই সাথীর ফোনটা কিরিং কিরিং করে বাজতে লাগলো। ফোনটা ধরে সাথে উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চাই তাই করো। এই বলে সাথী আমাকে আমাদের রুমে দিয়ে গেল। আর মীরাকে বলো সে আমাদের কলেজের ফ্রেন্ড। অবশ্য মীরা এর আগে কখনো সাথীকে দেখেনি। এদিকে আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে, আমার নেশা এখনও লেগে আছে। মীরা আজ খুব সুন্দর করে সেজেছে। চেহারায় হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, পরনে একটা কালো শাড়ি। মনে মনে ভাবলাম সকল কবি সাহিত্যদের গল্পের নায়িকারা সুন্দরী হয়, আর তারা সবসময় লাল না হলে নীল শাড়ি পরিয়ে থাকে, যা দেখে নায়ক প্রেমে পড়ে যায়। কিন্তু সাহিত্যিকগণ কি কখনো দেখছেন একজন সুন্দরী রমণী কালো শাড়ি পরলে তাকে কীরকম দেখায়? আজ কি অপরূপটাই লাগছে মীরাকে। চোখে কাজল দেওয়াতে আরও মায়াবী লাগছে। তারপর মীরা এসে খাটে বসতেই আমি মীরাকে একটা হেঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এর ঘটনায় আশঙ্কিত ব্যবহারে মীরা কিছুটা বিব্রত হলো। তারপর বলল, আপনাকে একটা কথা বলবো। মীরা, বলো, কি বলবে? আমি, আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বললে? না কিছু না। শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার পছন্দের নাম অনুসারে রাইসা? লজ্জাভরা মুখের কথাটা বলে মাথা নিচু করে ফেলল মীরা। ইস, বাবুর মা হওয়ার কত কথা বলে কীরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবই তো। তারপর আমি মীরার কানের কাছে মুখটা নিয়ে বললাম, তাহলে কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টুমি ছেলে কথাটা বললাম। মীরা তখন ছোট বাচ্চার মধ্যে আমার বুকে মুখ লুকালো। আমি মীরার কপালে আলতো একটা চুমু দিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। পিসিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রীর নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর মীরাকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মীরার কাপড় চোপড় কিছুই ঠিক নেই। আমার শরীরে বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিসিটা এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখন আমার রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এ কী করলাম আমি? আমি তো মীরাকে ডিভোর্স দিব। তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না আমার। মীরাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে।
আমি সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সব কিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটা হতোই না। আমি, আচ্ছা বাদ দাও। সাথীর কথা শুনে আমি বেশ অবাক হলাম, কিন্তু আমি সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকে বিয়ে করব। তাই আর কোনো কিছুই চিন্তা না করে রাজি হয়ে গেলাম। কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? মীরা, তোমাকে মিথ্যে বলে লাভ নেই, আমাকে ক্ষমা করে দিও। গতকাল রাতে তোমার সাথে যা যা হয়েছে তা নিছক একটা দুর্ঘটনা মাত্র। হ্যাঁ আমি জানি, গতকাল তুমি যা হারিয়েছো তা পৃথিবীর বিনিময়েও ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে কাবিনে 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নেবে। আমি, আমার কথাটা শোনার সাথে সাথে মীরা আমার 2 পা ঝাপটে ধরে বলতে লাগলো, প্লিজ আপনি আমার গর্বের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চেয়ে আপনি আরও একটা বিয়ে করেন। আমি কখনো কোনোদিন আপনার কাছে স্বামীর অধিকার চাইবো না। আর আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টে হবে। প্লিজ আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো। কোনো পারিশ্রমিক দিতে হবে না আমাকে, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তান যেটা বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটাও পিতৃহীন পরিচয়ে বড় হয়। প্লিজ একটা এতিম করে এভাবে ফিরিয়ে দেবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দিন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। মেয়েরা, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না, আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটাও পিতৃহীন পরিচয়ে বড় হয়। প্লিজ একটা এতিমকে এভাবে ফিরিয়ে দেবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। মীরা, এই মীরা কী করছো? পা ছাড়ো। দুঃখিত মীরা, আমি পারবো না। আমার জীবনের সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নেবে, আর যদি না খাও তাহলে মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছে। প্লিজ এমন কসম দিও না, আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা দিয়ে এই সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও মীরা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই নাও পিল আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিল মেয়েরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না মেয়েরা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। মীরা আমার দিকে তাকিয়ে থেকে বীজ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়েই নিল। গিলাস থেকে একটু পানিও মুখে দিল। নিজের অজান্তে মনে হচ্ছে খুব বড় একটা পাপ করে ফেললাম আমি। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরে ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। তারপর মীরাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে মীরাকে আমাদের দুজনের মাঝ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরও সাথী বুঝলো। সেদিন কক্সবাজার মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ির রহিম কাকার খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমার পথ থেকে সরিয়ে দেবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্রাক্ট করেছি। না সাথী, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব? সাথে এটা করা ঠিক হবে না। বাবু দেখো, আমিও চাই না, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা কখনো মীরা বেঁচে থাকতে আমাদের মেনে নেবে। আর তোমাকে না পেলে আমি বাঁচব না, সত্যি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, আমার প্রাণ। জানো, তুমি মীরাকে বিয়ে করার পর আমি একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পরেও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেওয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকেতে যে আমার শেষ ঠিকানা, তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কথাগুলো কান্না করতে করতে সাথী বলল, প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ মেয়ে জীবনকে কিভাবে সরিয়ে ফেলি? আল্লাহকে ক্ষমা করবেন আমাদেরকে। জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
কথাটা বলে আমার হাতটা নিয়ে সাথীর গলা চেপে ধরে মেরে ফেলতে বলল। প্লিজ কিল মি, আমাকে গলা চেপে মেরে ফেলো কাব্য, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো কাব্য, মেয়েরা সব কিছু ভাগ দিতে পারলেও তবে একটা ভাগ কখনো দিতে পারে না, আর তা হলো তার ভালোবাসার ভাগ। বিশ্বাস করো, আমার একদম সহ্য হয় না মীরাকে। যে বুকে আমার থাকার কথা সে বুকে অন্য একটা মেয়ে থাকে। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখছি সে স্বপ্ন পূরণ করেছে অন্য একটা মেয়ে। কাব্য প্লিজ, আমাকে তুমি হত্যা করতে পারবে না, পারবে না তোমার সেই স্ত্রী মীরাকেও হত্যা করতে, কিন্তু তোমাকে আমার হত্যা করতে হবে না। তুমি না আমি এই জীবন দিয়ে কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে বেলের দিয়ে হাত পোঁছ দিয়ে দিল সাথে। সাথে সাথে হাত থেকে ফেরকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে আমার নিঃশ্বাস কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড় খেয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সাথী। তারপর আমি শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছেড়ে আমি কেমনে বাঁচবো? মীরাকে তাহলে খুব শিগগিরই আমাদের মাঝ থেকে সরিয়ে দিন, আমার ময়না পাখিটাকে আপন করে নিব। কথাটা বলার সময় বুকের ভেতর একটা চাপা কান্নার আওয়াজ পেলাম। তারপর সাথী আমি ছেড়ে দিয়ে সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতে দেরি। দেখি মীরা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? মীরা বলে উঠল। হ্যাঁ, বাহির থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার। আর তার কারণ তুই। কথাটা বলার পর পিছিটার দিকে তাকিয়ে দেখি পিছে কাঁদবে কাঁদবে ভাব। তখন আমি কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতে দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। চোখ খুলে দেখি পিসিটা আমার বুকে, চাদর আলো পিসিটার মুখে এসে পড়ছে, চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠলো আমার। পিসিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি মীরা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু থ্রি পিস তো পরে ঘুমায়। তাহলে আচ্ছা, আজ ইচ্ছে করে এমন করছে? তবে পিসিটাকে আজ এত সুন্দর লাগছে যা অকল্পনীয়। মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে মীরার কপালে ভালোবাসার পরম স্পর্শ এঁকে দেই। কিন্তু এ কি, আমার গায়ে লিপস্টিকের দাগ? মনে মনে ভাবছি, আজ মনে হয় পুরুষ দর্শন করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। ঠোঁটে এক বিন্দু লিপস্টিকও নেই। মনে মনে ভাবছি পিসিটা কি সর্বনাশ করছে। তবে আজ কেন পিসিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নেই। হয়তো মীরা সৃষ্টি হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারো জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধুই সাথী। তাই মীরাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে উঠল না। তাই জোরে ধাক্কা দিতেই চোখ কষলিয়ে কষলিয়ে উঠল। তখন আমি বললাম, কী ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছ? আমার না খুব ভয় করছিল। আর আমি রাতে কিছুই করিনি, সব আপনি করেছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম। আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন আমাকে। আপনাকে মনে করিয়েছিলাম অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে আপনি যে তো ডেভিল। না না, ডেভিল না, শুধু ডেভিলের বস। আমাকে লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকেও কিস। এই চুপ অশুভ মেয়ে, আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে। আর কত জায়গায় করেছি, বলতে হবে না। আমি আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করে করেছেন? মেয়েরা এই পেজে চুপ করবে? মিথি বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছে? শাড়ি পরতে পারো না, বিয়ে বসছো কেন? হুম হুম আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরা কথা বলে। পিসিটার কথা শুনে নিজের দিকে তাকাতে চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে দিলাম মীরাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল মীরা। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, এই তুই মরতে পারিস না? আমার জীবনটাকে তো নষ্ট করে দিয়েছিস। তোকে জন্ম দিয়ে তোর বাবা মাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? আর তোকে না বলছি আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তারপর কেন আমার বিছানায় আসিস? আরেকদিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে খুন করে তারপর জেলে যাব। দুঃখিত।
আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বয়ে হয়েছি, দেখিনি মায়ের মুখ কখনো। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আবদারের সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি, পারবই বা কিভাবে? বাবা তো কখনো দেখিইনি। আর এখন আসছে আপনাকে জ্বালাতে। জানেন, আত্মহত্যা মহাপাপ, সেই জন্যই হয়তো আমি বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথের কাঁটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়েন, পারিশ্রমিক হিসাবে সকাল বিকেলে রাতে এভাবে থাপ্পড় দিয়েন। তবুও তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শটা পাবো। আর বিছানায় আসি, কি করব? ভয় পাই তো, তাই আপনার বুকটাতে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দিবেন এই এতিমটাকে। নিচের দিকে তাকে কথাগুলো বলতেছি, আর চোখ থেকে আশারও শ্রাবণ ধারায় ঝাড়ার মতো জল গড়িয়ে পড়ছে মীরার চোখ থেকে। পিসিটার কথা শুনে নিজের কাছে খুব খারাপ লাগছে। এইভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিসিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেল। সাদেকে ফোন দিল, সাথে বাড়িতে চলে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। মীরা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে। মনে হচ্ছে কখনো জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজা দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে, আজ রাতে আমাদের এই রুমে আসবে না বিরক্ত করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়ে যেও। আমার কথার উত্তরে মীরা আবার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর মীরা চলে গেল। সাথী এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য, কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। একদিন হঠাৎ করে আমার হাতটা সাথীর স্পর্শকাতর জায়গাটা চলে গেল। সাথীর ভারী নিঃশ্বাস হয়ে আসছে, ঠোঁট জোড়া আকর্ষণ করছে মিশে যাওয়ায়। আমার ঠোঁট যখন সাথীর ঠোঁট জোড়াকে আবদ্ধ করে ফেলবে, ঠিক তখনই মীরা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। সাথে সাথে আমি সাথীকে ছেড়ে দেই। তারপর মীরা দিকে তাকিয়ে বুঝতে পারলাম মীরা কাঁদছে। মীরা হয়তো কখনো ভাবেনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু মীরা জানতো না আমার কলিজার টুকরো হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা সব সাথীর জন্য। তারপর মীরা খাবার রেখে চলে গেল। মীরার চোখ দিয়ে পানি পড়ছে, এটা স্পষ্ট দেখা গেল। তারপর সাথী আর আমি খাওয়া দাওয়া করে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে গেলাম ঠিক খেয়াল নেই। অবশ্য রাত্রে আমি সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরে কথা বলে। তারপর আমরা দুজন মিলেমিশে সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব। তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি সাথী আমার বুকের সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথাও থেকে আসছে। তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি সাথী আমার বুকের সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি রুম থেকে বের হতেই দেখলাম পাশের রুমে মীরা জায়নামাজে বসে আছে। মীরাকে দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। আমি আর একটু কাছে যেতেই শুনলাম মীরা মোনাজাতে বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ, তোমার দরবার দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথমে আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনো। আচ্ছা আল্লাহ, আমি এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে, তুমি তো আমার মা বাবাকেও উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনে নিচে আমার কেউ নেই। হ্যাঁ আল্লাহ, শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কুলে তুলে গালে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মাদের চেয়েও লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো। হে মাবুদ, আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার বাবা মাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমায় কেন রেখেছ?
আমার কষ্ট দিতে তোমার যদি এতই ভালো লাগে তাহলে দাও আরও কষ্ট। আল্লাহ, আমি যে আর সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না, আর আমি এতটা অভাবে গিয়ে জন্ম নেওয়ার পরও না পেলাম বাবা মায়ের ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমারে বের করে দিয়েছে, অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? কত কাঁদলে তোমার রহমতের সাগরের টান লাগবে, আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরুষ কুরুষে কেঁপে উঠবে। কত কাঁদলে তোমার রহমান আর রহিম নামের দয়ার সাগর টান লাগবে। তুমি না বলে এতিমদের অভিভাবক, তুমি না বলেছ যার কেউ নেই তার তুমি আছো। আল্লাহ, এতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না। হে রহিম রহমান, আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আল্লাহ, আমার আল্লাহ, তোমার এতিম গুনাহগার বান্দি কাঁদে, তুমি দেখো না গো আল্লাহ। কষ্ট দিবে দাও, আরও দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হ্যাঁ আল্লাহ, আমাকে এত মারে, এত কষ্ট দেয়। তুমি তো দেখছো, আমাকে 3বার থাপ্পড় দিয়েছে, 3 মেরে আমার ঠোঁট কেটে রক্ত বাহির হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর উপর গজব দিও না। আল্লাহ, আমি খুব খুশি আছি, তবু তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমাকে তো মারিনি আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার এতিম গুহরগার বান্দি এই ফারিয়াদ রেখো, তোমার দরবার থেকে হাত নামাচ্ছে আল্লাহ। আমিন। এদিকে দরজার ওপাশ থেকে মীরার মোনাজাত শুনে নিজের অজান্তেই চোখের পানি এসে গেল। পিছন দিকে তাকিয়ে দেখে সাথে দাঁড়িয়ে আছে। কাব্য, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। এই, তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথেও কান্না করে দিয়ে বলো, কাব্য, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, তাহলে ফল কাটার ছুরি নিয়ে বলছি, এটা আমি আমার গলায় চালিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি শত অনুচ্চার শত সাথীকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্ট ভিজে ফেলছে। তারপর সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো, আমাকে ছেড়ে যাবে না। রাতের কথাটা শুনে আমার হাতটা কাঁপছে, আমার চোখ বারবার পিচ্ছিটি মায়াবী চেহারায় ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তে পানি আসতে লাগলো। কী করবো কিছু বুঝতে পারছি না। জীবনটাই এমন কেন? জীবনে কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছে জাগে, আবার কখনো এক মুহূর্তের জন্য নয়। এই কাব্য, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না? কখনো আমায় ছেড়ে যাবে না, প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচব না, মরে যাব সত্যি। প্লিজ প্রমিস করো, নত ছুরিটা গলায় চালিয়ে দেব। সাথে, প্লিজ এভাবে বলবে না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, জীবনে কখনো কোনো দিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। প্লিজ মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা কাব্য, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো? আমার একটা পাপ্পি দিবে? আচ্ছা, কাছে এসো। কাছে এসার কথা শুনি সাথে এতটাই কাছে এসে পড়লো যে সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবু নিজের অজান্তে স্বাদের কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই। তবে কে যে দরজাটা চাপিয়ে দিল, হঠাৎই বিছানা কাঁপছে। চোখ খুলতে দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতে দেখি হিটলারের ফোন। আমি ভয়ে ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরা কোনো নাম নেই। কয়টা বাজে, এখনও ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা। হে আল্লাহ, কাম সারছে, সাথে এখন আমার বুকেই শুয়ে আছে। এ তো সকালে বাসার সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে, মাথা কাজ করছে না। এই সাথে আর কত ঘুমাবে, এবার ওঠো। বাবু, আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। তারপর সাথে চোখ কসলিয়ে কসলিয়ে উঠে বলো, কি হয়েছে? বাবা এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আজ আমাদের। আমি বললাম, এখন কি হবে? সাথে একটু ভয় পেয়ে, যা হবার হবে, বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। তারপর শাড়িটা পরে রুমের বাইরে এলো।
আমি ভয়ে ভয়ে বাসার গেট খুলতে বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন? কে এসেছে এত সকালে? আমি ঠিক কী বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। পাশ থেকে তখন হঠাৎ মীরা বলতে লাগলো, বাবা সাথী আমার বান্ধবী এদিকে দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিল আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি কাব্যর সাথে পূর্ণ পরিচয়। মেয়েরা, ও আচ্ছা। সাথীমা, তুমি কিছু মনে করো না, কাব্যর বাবা এমনই, সব কিছু সন্দেহের চোখেই দেখে। আন্টি, আমি কিছু মনে করিনি, আমার আজ তাড়া আছে, এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। সাথী কথাটা বলে চলে গেল। মীরাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম। মীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এদিকে মীরার কলেজ ক্লাস শুরু হয়েছে। এতদিন কাজে ব্যস্ত এবং নতুন বউ ছিল, তাই যাওয়া হয়নি। তারপর আম্মু মীরাকে কলেজ দিয়েই আসতে বলল। বাবার কথা মতো মীরাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য বের হলেই সাথে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, কাব্য বাবু কোথায় তুমি? এই তো, আব্বু মীরাকে কলেজে নিয়ে যেতে বললো, তাই দিয়ে আসতে বের হলাম। আচ্ছা, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, মীরাকে গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দাও। আমি সাথীর কথা মতো তাই করলাম। তারপর দুপুরে বসে আছি, তখন হঠাৎ মীরার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই উপাস থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, এক্সকিউজ মি। ফোনটা যার, তিনি দুর্ঘটনায় মারা গেছে, লাস্ট ডায়ালে আপনার নাম্বারই ছিল, এই জন্য আপনাকে কল দিলাম। প্লিজ, মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গিয়েছিলাম। কী থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সাথে সাথে হসপিটালে গিয়ে দেখি লাশের মাথাটা কেমন যেন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি আমার বুকটা ফেটে যা কান্না আসছে। কিন্তু কেন? আজ তোমার সুখের দিন, আমার পথের কাঁটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে প্রাণ দেহে থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। তার কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে, বাবা সবচেয়ে বেশি কাঁদছে। তারপর মীরাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আজ মীরা দাফন। আমি মীরার লাশটা কাঁধে নিয়েছি, মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সাথীও আজ কাঁদছে, আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। তারপর মীরাকে দাফন করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থেকে চলে আসলাম। তারপর সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমা চালো, সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, কাব্য, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করোনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। তারপর সাথে চলে গেল। আমার মনে হচ্ছে মীরার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে। কেমন যেন উদাসীন উদাসীন লাগছে। আজকে ভাবনার সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথেই থাকবো। সাথীকে ফোন দিয়ে পেলাম না, এই জন্য সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথীর রুমে চলে গেলাম। হঠাৎ সাথীর রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভেতরে গিয়ে হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভেতর তাকাতেই চমকে উঠলাম। এটা কি হচ্ছে? সাথী আর তার ভাই পরকে ব্যস্ত। তারপর হঠাৎ সাথী আর সাথীর ভাই যা বলল তা শোনার জন্য আমি একেবারে অপ্রস্তুত ছিলাম। তাদের কথোপকথন, বাবু কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে এসো। আমার বাবুটা কি হট। সজীব যাকে সাথী ভাই হিসেবে চিনতাম, ইস, আমার বুঝি লজ্জা করে না? ও মা, তাই বুঝি, কোথায় লজ্জা করে? কথাটা বলে সজীব সাথীকে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসরাতে কে আগে জড়িয়ে ধরেছিল, আর আমরা তো স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানি আমরা ভাই বোন, তবে আমরা দুজন ছাড়া। কথাটা বলে সাথীর ঠোঁট জোড়ার সাথে সজীবের ঠোঁট জোড়া আবার মিলিয়ে দিল। এদিকে এসব দৃশ্য দেখে আমার পায়ের তলা মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, যার জন্য আমার নিষ্পাপ বউটাকে হারালাম। মন চাইলো কান্নাকানিকে খুন করি এখন। মীরার মুখটা এখন বারবার চোখের সামনে ভেসে উঠছে আমার। ওগো শুনছ, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথে কাটা মীরাটাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছি।
মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। সাথে বলল,